মতবিনিময় শেষে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ছেড়ে যাওয়া শেষ ট্রেনটিও আর ফেরে না পেছনে। টাইম ট্রাভেলের গল্প এখন আটকে আছে গাণিতিক সূত্র আর সিনেমার পাতায়, তবুও কিছু লোক ও একটা দেশ দিবা স্বপ্ন দেখছে। তারা ভাবছে আবার সব ফিরে পাবে, লুটে পুটে খাবে, যেমন অত্যাচার তারা করে গিয়েছিল সেখান থেকে এসেই করবে শুরু। তবে তারা ভুলে গেছে এক নদীতে মানুষ দুইবার নামতে পারে না, দ্বিতীয়বার নামতে গেলে হয় নদী বদলে যায় অথবা মানুষ বদলায়। দেখেন, রতনে রতন চেনে, যদি সুরে চেনে, যাই হোক পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই। এই ব্যর্থতা তো আমাদের না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না। ফারজানা সিথি জুলাই আগস্ট আন্দোলনের সময় খুবই আলোচিত একটা নাম। তবে সিথির উদ্দেশ্যে মুসলিমের বর্ধিত বক্তব্য আছে, বলছো না রাগ করো না, এই দেশের পুরুষরা হ্যাঁ ঘরের বউরে বোরখাত রাখে ঠিকই, কিন্তু বাইরের বেরিয়ে এদের ছবি ফেসবুকে আইলে জুম করে কিন্তু চায়, রিলসে দুনিয়ার বেরিয়ে ছবি চায়। তার আগে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের মাটিতে জাতিসংঘের মহাসচিব আসা খুবই বা অতি অভাবনীয় ঘটনা না। সত্যি বলতে শেখ হাসিনার সময় 2011 সালে তৎকালীন যিনি মহাসচিব ছিলেন জনাব বান কি মুন, তিনি এসেছিলেন। তবে হ্যাঁ, 14 পরবর্তী সময়ে শেখ হাসিনা যখন গায়ের জোরে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে শুরু করেছে, সেই কালীন সময় আর এই প্রবণতা দেখা যায়নি। আমার যত মনে পড়ে 11 সালে বান কি মুন এসেছিলেন, সো শেখ হাসিনার কালেও এসছেন। সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসছেন, এটাকে খুবই অভাবনীয়ভাবে দেখার কিছু নেই। কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শেখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, ইসবার আউট ঠাকুর গো মাতা কি কসম গো মাতরা আপকা ক্যা कहते हैं আর খাওয়াই দেয়। বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের কোনো রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। তিনি সমস্ত সময় বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু যখন তার প্লট পাবার প্রশ্ন আসলো, সংসদে যাবার প্রশ্ন আসলো, তখন তিনি মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশের মানুষের কাছে গুন্ডা শামীম ওসমান যখন ভয়ের একটি, আতঙ্কের একটি নাম, তখন এই ভদ্রমহিলার কাছে শামীম ওসমান বেআইন সম্পর্কের মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তিনি সমস্ত সময় বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু যখন তার প্লট পাবার প্রশ্ন আসলো, সংসদে যাবার প্রশ্ন আসলো, তখন তিনি মেনে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশের মানুষের কাছে গুন্ডা শামীম ওসমান যখন ভয়ের একটি, আতঙ্কের একটি নাম, তখন এই ভদ্রমহিলার কাছে শামীম ওসমান বেআইন সম্পর্কের মানুষ। আলো আসবে এই গ্রুপের অন্যতম একজন সোহানা সাবা। তিনি এবং তিনারা কি চেয়েছেন? তিনারা চেয়েছেন যে কোনো মূল্যে যেন এই স্বৈরাচারী সরকার টিকে যায়। সোহানা সাবার সাথে তার দারুণ সম্পর্ক, সমস্ত জীবন আল্লামা সাইদি থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষে কাজ করা মেহের আফরোজ শাওনের সাথে তার দহরম মহরম পীড়িত। সবকিছুর পরে আমাদের মেনে নিতে হবে তিনি বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি, তিনি বাংলাদেশ বিএনপির একজন নেত্রী। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, এই সকল প্রশ্ন করেছিলাম, আসলে এই বহুরূপী রুমিন ফারহানাকে কেন আমাদের মেনে নিতে হবে? রুমিন ফারহানের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ কি বার্তা পাচ্ছি? প্রশ্ন করেছিলাম ক্যাপ্টেন মারুফ রাজু সাহেবের কাছে, সেনাবাহিনীর সাবেক সদস্য। স্যার কি উত্তর দিয়েছিলেন একটু চলেন শুনি। ধন্যবাদ প্রিয় শিখন শরীফ ভাই, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতা যারা সবসময় আপনার অনুষ্ঠান দেখেন এবং আমাদের কথা শোনেন, আমাদেরকে মন্তব্য করেন, শ্রদ্ধা করেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়টি এনেছেন সেটা আপাত দৃষ্টিতে খুব ছোট একটি ঘটনা মনে হলেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের আগামীর গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
কারণ যার কথা আপনি বলেছেন মিস্টার রুমিন ফারহানা, উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বড় নেত্রী। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞানে একজন সাংবাদিক এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির আজন্ম সমর্থক, আমার তার ব্যাপারে মন্তব্য করাটা শোভা পায় না। তারপরেও আমাদের মনে অনেক প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই। কার কাছে খুঁজবো প্রশ্নের উত্তর? এই যে রুমিন ফারহানা আজকে এই বিপ্লবোত্তর বাংলাদেশের 5ই আগস্টের পরে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশ আবার স্বাধীন হয়েছে, এবং যারা শেখ হাসিনার পালানোর শেষ মিনিট পর্যন্ত, ইভেন কি এখনো যারা শেখ হাসিনার সেই 17-16 বছরের দুঃশাসন, ফ্যাসিস্ট শাসন, তার কার্যকলাপকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে, করছে এবং করবে, তাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লড়াকু নেতা, নেত্রী, নেতা বা অন্য কোনো সমর্থকের কি সম্পর্ক থাকতে পারে? আপনি আমাকে বলেন, কেন ওনারা বুঝেন না যে এতে করে আমাদের হৃদয়ে আঘাত লাগে, আমরা কষ্ট পাই? যেই শাওন জিয়া পরিবারকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে এবং বলেছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, সে বলে তার সাথে ছিল সেই আলো আসবেই গ্রুপের অন্যতম উদ্যোক্তা অভিনেত্রী সোহানা সাবা, যে কিনা কিভাবে শেখ হাসিনাকে মৃত্যুর পরেও সমর্থন করার একটা ব্যক্ত অঙ্গীকার করেছিলেন। এবং তারা এখনো পর্যন্ত হৃদয়ে তাদের সেই শেখ হাসিনা এবং তাদের সেই নেত্রী, তাদের সেই বঙ্গবন্ধু লালন করেন। তথাকথিত স্বাধীনতা পক্ষে তারা বলেন, অন্যরা সবাই রাজাকার। তাদের সাথে আমাদের এগুলোর নেত্রী কেন দেখতে হয়? তখন তো আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে যে 18 সালের নির্বাচনের বিনা ভোটের নির্বাচনে যাদেরকে শেখ হাসিনা এমপি করে এনেছিলেন বা মনোনয়ন দিয়েছিলেন, তারা কি আদৌ বিএনপির পক্ষে কাজ করেছিলেন, নাকি আওয়ামী লীগের এই বিনা ভোটের নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য তাদেরকে ষড়যন্ত্র করে ডাক্তার কামাল হোসেনকে দিয়ে ফাঁদ পেতে আনা হয়েছিল? ওনারা বলতেন আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি, আমরা কিছু বলতাম না, আমরা তো বাংলাদেশ যেতে পারতাম না। এই দেশ স্বাধীন না হলে আমরা কোনোদিন দেশের মাটি দেখতাম না। বাবা মাকে হারিয়েছি, সবকিছু হারিয়েছি, বাবা মার কবরও জিয়ারত করতে পারতাম না। আজকে এই বাচ্চাদের 1500-2000 মানুষের রক্তের বিনিময়ে, 30,000 আহতের বিনিময়ে, আমাদের ছাত্রদল, ছাত্র শিবির প্রত্যেকের নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা দেশে যেতে পেরেছি, দেশ স্বাধীন হয়েছে। তাহলে আপনারা কেন সেই সংসদের থেকে, সংসদের সুবিধা সবকিছু নিয়ে, গাড়ি নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, এমনকি জমির প্লটের পর্যন্ত অ্যাপ্লাই করে আপনারা সবকিছু নিয়েছেন, অথচ আপনারা আজকে বিএনপির বড় নেতা? আমাদের কোনো খানা নাই কোথাও। যারা নির্যাতিত হয়েছে তারা কিছু চায় না, আমরা চাই না কিছু। দেশ স্বাধীন হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দেশ গণতন্ত্রের পক্ষে দিকে যাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। শেখ হাসিনা পালিয়ে গেছে, এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে কিছুই আর হতে পারে না। এবং শেখ হাসিনার দল এবং শেখ হাসিনার রেজিমের রেসপন্সাররা যারা অত্যাচার করেছে তাদের বিচার হবে, তারা বিচারে দণ্ডিত হবে, তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, বাংলাদেশে তাদেরকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর চেয়ে বড় আত্মসন্তুষ্টি আর কিছু হতে পারে না। তাহলে আপনারা কেন আমাদের কাছে বলেন? আমরা আপনার দলের সমর্থক, আপনার এলাকার যারা আছে তাদের পক্ষ থেকে বলছি, তারা কি বলবে আজকে, তারা কি হিসেবে নেবে? আপনি তো একই সাথে বলতে পারেন না যে আপনার বাসায় ডাকাতি হয়েছে, সেই ডাকাতরা আপনার সমস্ত কিছু নিয়ে গেছে লুট করে, পরবর্তীতে আপনি অভিযোগ করছেন আপনার কিছুই নাই, কিন্তু আপনি আবার যে ডাকাতদের সাথে আঘাত করে, ডাকাতদের পায়ে ধরে আপনি কিছু জিনিসপত্র ওদের থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। তাহলে আমরা কি বুঝবো যে আপনি ডাকাতিটা হয়েছে না মেনে নিয়েছেন, আপনি তাদের সাথে আঘাত করে বেঁচে থাকতে চান? এটা কি আমরা বুঝবো? কেন আপনারা প্লট নেন? কেন আপনারা আজকে সামনদের সাথে বসেন? কেন আওয়ামী লীগের সাথে আপনাদেরকে বসতে হবে? আপনারা কি বোঝেন না যে আপনাদের এই আচরণে, আপনার ছোট ছোট এই কাজগুলো আমাদেরকে বেকা দেয়, ফেলে বিএনপি সমর্থকদেরকে ব্যথা দেয়, দুঃখ দেয়? আমরা লজ্জিত হই, আমরা অনলাইনে যারা কাজ করি, মানুষের, দর্শকদের, জনসাধারণের প্রশ্নের জবাব দিতে পারি না। বিগত কিছুদিন পর্যন্ত সেই আওয়ামী লীগের থেকে যারা আগত, প্রত্যেকের কার্যকলাপে গোলাম মাওলা রনি, ফজলুর রহমান, তাদের বক্তব্য, কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, এবং এই রুমিন ফারহানা উনিই বলেছেন, উনি বাংলাদেশের একমাত্র সংবিধান বিশেষজ্ঞ, একমাত্র ব্যারিস্টার, আল্লাহ থেকে ওনার ব্যারিস্টারি, উনি একমাত্র ওখান থেকে এসেছেন মনে হচ্ছে। বাংলাদেশের কোনো ব্যারিস্টার নেই, কেউ আইন বোঝে না। উনি বলেছেন আইনত এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। কে বলেছে ওনা করে বলতে? কে বলেছে ওনাকে? কারা এটা ওনাকে দিল? তাদের এইসব কথাবার্তা, এইসব ভিডিও আওয়ামী লীগের ওয়েব পেজে পাওয়া যায়। আওয়ামী লীগ প্রচার করে, বিএনপির লোকজন পর্যন্ত বলছে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী। ওনারা কার পক্ষে কাজ করছেন আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, বেগম খালেদা জিয়াকে অনুরোধ করবো, আপনারা আল্লাহর ওয়াস্তে প্লিজ, আপনারা আমাদের নেতা নেত্রী, আমরা আজীবন আপনাদেরকে মাথার উপরে রেখেছি, আপনারা সিদ্ধান্ত নিন। এই ধরনের কয়েকজনের জন্য বিএনপি মানুষের কাছে হাস্যাস্পদে পরিণত হোক আমরা চাই না। আপনাদের নেতাদেরকে মুখ বন্ধ রাখার জন্য হুকুম দেন। আপনি যেভাবে করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে আপনি জিরো টলারেন্সে আপনি তাদেরকে বহিষ্কার করছেন। একইভাবে যারা অতিরিক্ত কথা বলে, বেফাস কথা বলে, টক শোতে যে বলে যে বিএনপি ধাওয়া দিলে এদেরকে পাওয়া যাবে না, এইসব কথাবার্তা আমরা চাই না। আমাদের দল এই কারো দয়ায়, কারো আনুকূল্যে, কোনো বিদেশি শক্তির হেল্প নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না এবং যাবো না। কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, ইসবার আউট ঠাকুর, গো মাতা কি কসম,
গম্মাতেরাম আপকা ক্যা कहते हैं মানে খাওয়াই দেয় বিষয়টা হচ্ছে এরকম ভাবা যায়। দেখেন আমরা বরাবর বলি যে ভারতের প্রতি আমাদের কোনো রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদির সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, ছবিটা আপনি এখন বলছেন না এটা কি। আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই, ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে, বাংলাদেশের হিন্দুরা এরকম রাইটস পাচ্ছে না, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন। এই ছবিটা হচ্ছে পলিথিনে মোড়ানো নীল ছবিটা হচ্ছে একটা মসজিদের। আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে হোলি উৎসব হবে, আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তরপ্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। ভাবা যায় এখন কেন? এই যে আজকে যে হোলি উৎসব হবে, এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব, ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে, সেরকম কোনো একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে। কাদের কাছ থেকে নিরাপত্তা? বিজেপি, শিবসেনা, আরও বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে, যারা মোদির এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে, আইন করে ধ্বংস করে দিয়েছে, আর নানান ঘটনা করেছে। আর আজকে আমরা দেখলাম এই ঘটনা। বলা হচ্ছে যে আজকে পবিত্র জুমা এবং হোলি একই দিনে পড়েছে, যা গত 60 বছরেও নাকি পড়ে নাই। আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা, এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই 10 হাত দূরে একটা মসজিদ, এই 10 হাত দূরে একটা মন্দির। যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে, শুধু আজানটা হয়। এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ভারতে যেটা হচ্ছে এটা কি? বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু সাজতে গিয়া, অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে 2 ভাগে বিভক্ত করে ফেলছে। ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে। আর এই সকল কিছুর জন্য মোদির সরকার দায়ী থাকবে। কেউ কেউ বলছেন মোদির পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে। তবে ভোটের মাঝে মোদির এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে। তবে আমজনতা যারা একটু উদার মন মানসিকতার, এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা, এটা মানুষ পছন্দ করে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।